ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু ছাত্রবন্ধু একাডেমি। আমি সুব্রত হাজরা তোমাদের সাথে আছি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম সেমিস্টারের ক্লাস নিয়ে। এর আগে আমি অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি এবং ওই দুটো ক্লাসে তোমরা দেখেছো প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিকের যুগ বিভাজন এবং তার উপবিভাগ সম্পর্কে, এবং সেকেন্ড ক্লাসে তোমরা দেখেছো যে ইতিহাসের আদি পর্বের যে উপাদান, সেই উপাদানের প্রকৃতি কি রকম। সেই উপাদানের প্রকৃতি সম্পর্কে তোমরা দেখতে গিয়ে কি দেখেছো? তোমরা প্রথমেই দেখেছো যেটা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আমি পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম আগের ক্লাসটায়, এবং সাহিত্যিক উপাদানের একটা অংশ আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে লিপি। সেই লিপি সম্পর্কে কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম। দ্বিতীয় যে ক্লাস, আজকের ক্লাসে কিন্তু আমরা দেখব মুদ্রা, সাহিত্যিক গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, এই সমস্ত প্রভৃতি বিষয়গুলো, এবং বৈদেশিক বিবরণ এর মধ্যে থাকবে। তো চলো ক্লাস শুরু করা যাক। মুদ্রা ও তার গুরুত্ব। প্রথমেই বলে রাখি যে মুদ্রা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা কিন্তু আমার লিখিত উপাদানের মধ্যে পড়ে, এটাই খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি কিন্তু আগের দিনের ক্লাসে বলেছিলাম যে এমন অনেক বিষয় থাকবে যেগুলোকে আমরা যেটা নেচারটা মেটেরিয়ালের মতো হবে, কিন্তু আমাদেরকে পড়তে হবে কার মতো? সাহিত্যিক উপাদানের মতো। এটা কিন্তু আমি আগের ক্লাসে সেই জন্য প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা বিষয়টা দেখে নিও, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মুদ্রা সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুদ্রা সম্পর্কিত যে স্টাডিটা হয়, অর্থাৎ মুদ্রা নিয়ে যারা আলোচনা করেন বা মুদ্রা নিয়ে যারা পড়াশোনা করেন, এই মুদ্রা সম্পর্কিত বিদ্যাকে কিন্তু বলা হয় নিউমিসমেটিক্স। এটা কিন্তু শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, মুদ্রা সম্পর্কিত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। এটা কিন্তু মাথায় রাখবে। মুদ্রা থেকে আমরা কি কি জানতে পারি? মুদ্রা থেকে আমরা কি জানতে পারি? রাজবংশ পরিচয়, অর্থাৎ যে রাজা শাসন করছেন সেই মুদ্রায় নানান তার ছবি দেওয়া থাকবে, তার বংশ পরিচয় দেওয়া থাকবে, নানান বিষয় কিন্তু সেই মুদ্রার মধ্যে থেকে আমরা পাই। আর কি পাই মুদ্রার মধ্যে থেকে? সিংহাসন আরোহণ কাল, রাজা কবে থেকে শাসন করছেন সেই সময় সম্পর্কিত ধারণা কিন্তু আমরা এই মুদ্রা থেকে পাই। আর কি মুদ্রা থেকে জানতে পাই? ধর্ম বিশ্বাস। সেই সময়ে সমাজের ধর্ম বিশ্বাস সার্বিকভাবে ফুটে না উঠলেও রাজার যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস সম্পর্কে কিন্তু আমরা মুদ্রা থেকে বিশেষভাবে জানতে পারি। আর কি জানতে পারি মুদ্রা থেকে? রাজ্য সীমানা। এই রাজ্য সীমানার কনসেপ্টটা কিরকম? যেমন তুমি ধরো ভারতে বসবাস করো, তাই ভারতের যে মুদ্রা, বর্তমান যে মুদ্রা, এই মুদ্রা তোমার কাছে যা গুরুত্ব, তোমার কাছে যা গুরুত্ব, বাংলাদেশি মুদ্রার তো তোমার কাছে সেরকম গুরুত্ব নয়। অর্থাৎ ভারতের মুদ্রা গোটা ভারতবর্ষের যে রাজ্য সীমানা, তার সব জায়গাতেই কিন্তু তার যে মান বা গুণগত মান না বলেও আমরা যদি বিষয়টাকে আরেকটু ডিটেলসে দেখি তাহলে কি বলবো, তার যে গুরুত্বটা সেটা সব জায়গায় কিন্তু সমান। কিন্তু তুমি যদি এখানে কলকাতায় বসে একটা বাংলাদেশের মুদ্রা পাও, তাহলে তোমার তো কোনো লাভ হবে না তাতে। বা কেউ যদি বাংলাদেশে বসে একটা ভারতের মুদ্রা পায়, তাতে বিশেষ লাভ হবে না। কিন্তু এখনকার দিনে হয়তো মানি এক্সচেঞ্জের মতো বিষয়গুলো আছে, কিন্তু এটা থেকে তো ক্লিয়ার হয়ে যায় যে ভারতবর্ষের যে টাকাটা সেটা ভারতবর্ষের রাজ্য সীমার মধ্যেই কিন্তু বিনা বাধাই চলে। বাংলাদেশের যে পয়সা বা টাকা সেটা বাংলাদেশের মধ্যেই চলে। অস্ট্রেলিয়ার যেটা টাকা বা সেটা অস্ট্রেলিয়ার মধ্যেই চলবে। সেরকম এই মুদ্রা থেকে, মুদ্রাটা কোথায় পাচ্ছি এটা থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে এই রাজার রাজ্য সীমা এতটা পর্যন্তই ছিল। নেক্সট কি মুদ্রা থেকে জানতে পারি? শিল্পকলা ও ভাষা। মুদ্রা থেকে আমরা এই বিষয়টা অনেকই ক্লিয়ার হয়। অনেক মুদ্রা আছে যেখানে তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে সেখানে শিল্পকলার কতটা উন্নত হয়েছিল, এবং মুদ্রায় ব্যবহৃত ভাষা সম্পর্কিত আমরা আইডিয়া পাই। আইডিয়া থেকে, মুদ্রা সম্পর্কিত ভাষা থেকে আমরা বুঝতে পারি সেই সময়ের ভাষা কি ছিল। আর কি জানতে পারি মুদ্রা থেকে? রুচি ও সম্পর্ক। রাজার রুচি কি রকম ছিল, সে তার টেস্ট কি রকম, কোন ধরনের বিষয়গুলো তিনি পছন্দ করতেন। আর সম্পর্ক, পার্শ্ববর্তী রাজবংশের সঙ্গে তার সম্পর্ক কি ছিল, রাজা নিজেকে কিভাবে পোর্ট্রেট করছেন, অর্থাৎ রাজা মুদ্রাতে কিভাবে দেখাচ্ছেন, রাজা বিশাল নিজেকে শক্তিশালী শাসক হিসেবে দেখাচ্ছেন, যে একটা কিছু ঢাল তলোয়ার কিছু একটা ধরে আছেন, এইভাবে দেখাতে পারেন, বা নানানভাবে রাজা কিন্তু নিজেকে দেখাতে পারেন। মুদ্রা থেকে আর একটা বিষয় কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ মুদ্রা সম্পর্কিত আলোচনায়, সেটা কি? মুদ্রা থেকে আমরা অর্থনৈতিক বিষয়টাও কিন্তু জানতে পারি। সেই অর্থনৈতিক বিষয়টা কি? মুদ্রার গুণগত মান যাচাই করে আমরা বুঝতে পারি সেই সময়ের সেই রাজাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। অর্থাৎ কোনো রাজা হয়তো তার রাজবংশের হয়তো সোনার মুদ্রা ব্যবহার করছেন, কেউ হয়তো সোনার মুদ্রা একটু পিওর সোনার মুদ্রা ব্যবহার করছেন, কেউ হয়তো সোনার সঙ্গে একটু খাদ মিশিয়েছেন। এইভাবে যে পরবর্তীকালে যে পরপর যে পরিবর্তনগুলো আসবে মুদ্রার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাবো এই মুদ্রা থেকে।
মুদ্রা সম্পর্কিত আলোচনার পর আমরা যে পরের বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রাচীন ভারতে কি কি মুদ্রা ছিল। প্রাচীন ভারতে কি কি মুদ্রা ছিল? প্রাচীন ভারতের যে সমস্ত মুদ্রা, সেটা প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ব্যাকট্রিয় গ্রিক মুদ্রা। এই ব্যাকট্রিয় গ্রিক মুদ্রা থেকে আমরা কি জানতে পাই? পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে, ভারতবর্ষের যে সীমানা সেই অঞ্চলটাই ব্যাকট্রিয় গ্রিকরা কিন্তু শাসন করছিল। এই ব্যাকট্রিয় গ্রিকদের যদি আমরা শুধুমাত্র লিখিত উপাদানগুলো যদি পড়তাম, সেই লিখিত উপাদানগুলো থেকে পড়ে আমরা কি জানতে পেরেছি? সেই লিখিত উপাদান থেকে শুধুমাত্র 4 থেকে 5 জন রাজার নাম জানতে পেরেছি ব্যাকট্রিয় গ্রিকদের। কিন্তু আমরা যখন মুদ্রাটাকে কাজে লাগিয়ে যখন ওই ব্যাকট্রিয় গ্রিক রাজবংশের যখন আমরা ইতিহাস পর্যালোচনা করি, তখন আমরা দেখতে পাই 30 জন রাজা এবং রানীর নাম কিন্তু মুদ্রা থেকে জানতে পারা যায়। তাহলে মুদ্রা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বিষয়, বোঝাই যাচ্ছে। নেক্সট যে বিষয়টা হচ্ছে শক এবং কুষাণদের মুদ্রা। শক, কুষাণ এবং পার্থিয়ানদের মুদ্রা থেকে তাদের রাজবংশের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে অন্যান্য মুদ্রা। এই অন্যান্য মুদ্রার ক্ষেত্রে কিন্তু এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে আবার পরীক্ষার পয়েন্টের ভিতরে ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে দেবে। যেমন মল্ল, যৌধেয়, এইগুলো তো ইম্পর্টেন্ট বটে, এগুলো ওইভাবে পরীক্ষা না হলো। যেমন সাতবাহন রাজাদের যে মুদ্রা তার নাম ছিল পতিন। চোল রাজাদের যে মুদ্রা তার নাম ছিল কাশু। পালদের যে মুদ্রা তার নাম ছিল নারায়ণী। এই নামগুলো তোমরা কিন্তু নোট করে নেবে এবং মুখস্থ করে নেবে, এইগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসবে। নেক্সট বিষয় যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখো ব্যাকট্রিয় গ্রিক মুদ্রা, ছবিটা তোমরা দেখে নাও। এই মুদ্রা থেকে দেখো, প্রথমে যেটা বললাম, মুদ্রা থেকে ছবি দেখি তোমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার করে নিতে পারছো। যেমন এটা একটা সোনার মুদ্রা দেখে মনে হচ্ছে, এবং এই যে সেই সময় শিল্পকলার কতটা উন্নত ছিল, তারপরে তার ভাষা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুদ্রা থেকে বোঝা যাচ্ছে। বাকি ছবিগুলো তোমরা পেয়ে যাবে বইয়ে, সেই জন্য আমি আর দিলাম না, আমি শুধুমাত্র একটা ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট হচ্ছে ধর্মগ্রন্থ। আচ্ছা, ধর্মগ্রন্থ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলে রাখি যে প্রাচীন যে সাহিত্যিক উপাদানগুলোর মধ্যে ধর্মগ্রন্থ কিন্তু একটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ পৃথিবীর সৃষ্টির আদি লগ্ন থেকেই মানুষ কিন্তু ধর্মের বাইরে বেরোতে পারেনি। ধর্ম কিন্তু মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এখনো ধর্ম কিন্তু মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ। যদিও কার্ল মার্কস ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করেছেন, সেই বিষয়টা আমরা পরে যখন অন্য ক্লাসে আসবো তখন কিন্তু আলোচনা করব কেন কার্ল মার্কস ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করলেন। প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে যদি আসি, তাহলে কি দেখতে পাবো? ধর্মগ্রন্থের মধ্যে প্রথমেই দেখতে পাবো ভারতের কি কি ধর্মগ্রন্থ ছিল। বেদ দেখতে পাবো, তোমরা সবাই জানো। বেদের ডিটেলস তোমরা নিশ্চয়ই জানো, আমি আর বেদের ডিটেলস নিয়ে এখানে আলোচনা করছি না, এরপরে যখন তোমাদের আলোচনায় আসবে তখন বেদের ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। উপনিষদ আছে, পুরাণ আছে, পুরাণের একটু ডিটেলস দেখে নিতে হবে। রামায়ণ, মহাভারত, স্মৃতিশাস্ত্র আছে। আচ্ছা, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক, এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি ছিল। ত্রিপিটক কিন্তু বৌদ্ধদের ধর্মগ্রন্থ ছিল। ওটা ত্রিপিটকের 3টে পিটকের নামও তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়, বিনয় পিটক, সুত পিটক, অভিধর্ম পিটক। নেক্সট হচ্ছে জাতক গ্রন্থ, অনেক জাতক গ্রন্থ আছে। এছাড়া যৌন গ্রন্থ আছে, ভগবতী সূত্র, তারপরে ছিল আচরঙ্গ সূত্র, ভদ্রবাহু রচিত কল্পসূত্র। এই সমস্তগুলো কিন্তু হচ্ছে ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ। নেক্সট হচ্ছে ইরানের যে প্রাচীন ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে জেন্দ আবেস্তা। আচ্ছা, জেন্দ আবেস্তা সম্পর্কে জানতে গেলে আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে জরাথুস্ট্রিজম, যেটা তোমরা শুনেছ, অর্থাৎ জরাথুস্ট্র যে ধর্মটার প্রচলন করেছিলেন সেই সম্পর্ক কিন্তু আমরা জানতে পারি। এই ইরানের জেন্দ আবেস্তা থেকেই কিন্তু আমরা সেটা জানতে পারি, এবং বলতে পারি জরাথুস্ট্রীয় ধর্মের যে নানান বিষয় সেটা কিন্তু জেন্দ আবেস্তাতেই সংকলিত রয়েছে। নেক্সট হচ্ছে ইসরায়েলের হচ্ছে হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, যেটা বাইবেলের যেটা একদম প্রাচীন রূপ, সেটা কিন্তু হচ্ছে ইসরায়েলদের প্রাথমিক গ্রন্থ বা প্রাচীন ধর্মগ্রন্থ। নেক্সট কি? নেক্সট যে বিষয়টা নিয়ে আমাদেরকে ডিটেলস আলোচনা করতে হবে সেটা হচ্ছে পুরাণ নিয়ে দেখতে গেলে আমরা প্রথমে দেখব যে পুরাণ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের পুরাণ আছে। যেমন ভারতের পুরাণ আছে, সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তাদের পুরাণ গ্রন্থ আছে। পুরাণ মানে হচ্ছে প্রাচীন গ্রন্থ। প্রাচীন থেকেই কিন্তু পুরাণ শব্দটা এসেছে, পুরনো থেকে বলতে পারো পুরাণ শব্দটা এসেছে। যেমন মিশরের যদি তুমি পুরাণ দেখো, সেটা হচ্ছে প্যাপিরাস দিয়ে ওদের পুরাণগুলো লেখা, এবং মিশরের পুরাণের মধ্যে ওসিরিসের গল্পটা কিন্তু সব থেকে বেশি জানা যায়। নেক্সট হচ্ছে মেসোপটেমিয়া যে পুরাণ গল্প, সেই পুরাণের মধ্যে আমরা কি কি দেখতে পাই? একটা জল প্লাবন, অর্থাৎ গোটা পৃথিবী যে বন্যায় প্লাবিত হয়েছিল, এই ধরনের গল্প, দেবতা এবং অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আমরা মেসোপটেমিয়ার পৌরাণিক গল্পগুলোর মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট হচ্ছে
গ্রিসের যে পৌরাণিক গল্প সেগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পাই? হেরাক্লাসের গল্প দেখতে পাই, আর্গোনোতেসের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তারপরে তোমার হচ্ছে দাইডালাসের গল্প, আচ্ছা ইকারাসের গল্প, এছাড়া তোমরা হারকিউলিয়াসের গল্পও কিন্তু গল্প বলবো না, হারকিউলিয়াসের কাহিনীও কিন্তু পৌরাণিক কাহিনীর মধ্যে তোমরা কিন্তু দেখতে পাবে। হারকিউলিয়াস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এছাড়া তোমরা কি দেখতে পাবে? এছাড়া কিন্তু এইখানটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। চীনের যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো আছে, প্রথমেই বলে রাখি চীনের পৌরাণিক যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো, তার মধ্যে হচ্ছে পানকু হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কেন পানকু ইম্পর্টেন্ট ক্যারেক্টার? তার কারণ হচ্ছে পানকুর সম্পর্কে একটা মত আছে, পানকুই হচ্ছেন প্রথম যিনি নাকি স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা, এবং পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন পানকু। নেক্সট হচ্ছেন সুইজেন। সুইজেন কেন চীনের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে সুইজেনকে বলা হয় আগুনের আবিষ্কারক। এছাড়া তুমি কার নাম পাবে? এছাড়া তুমি নাম পাবে ফুসির নাম পাবে। ফুসি শিকার এবং পশুপালনের প্রবর্তক বলে চীনের কিন্তু প্রচলন রয়েছে। তারপরে সেননুংয়ের নাম পাবে। সেননুংকে চাষবাসের প্রবর্তক বলা হয়। এর মধ্যে ইউ অন্তস্তয় হসু, ইউ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন ইউ ইম্পর্টেন্ট? কারণ চীনের যে হুয়াংহো নদী আছে, ইয়াংসি কিয়াং হুয়াংহো যে নদী, ওই নদীর যে বন্যা হয় সেই বন্যার থেকে উনি মানুষজনকে বাঁচিয়েছিলেন। কি করেছিলেন? খাল কেটেছিলেন এবং বান দিয়ে ওই প্রবল বন্যার হাত থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। সেই জন্য কিন্তু ইউ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। নেক্সট হচ্ছে পুরাণ, মানে ভারতের। এই চীনের দেখলাম, এরপর আমরা ভারত দেখবো। ভারতের সম্পর্কে দেখতে গেলে তোমাদের কতগুলো ফ্যাকচুয়াল ডিটেলস মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে এটা শর্ট কোশ্চেনে আশা করে দিতেও পারে এবারে। সেটা হচ্ছে ভারতের টোটাল পুরাণের সংখ্যা কয়টি? ভারতের পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। 18টি পুরাণের মধ্যে সবগুলো নাম তোমাদের মুখস্থ রাখতে হবে না, কারণ সবগুলো তোমাদের এর মধ্যে ইতিহাসের কাজে লাগে না। অনেকেই পুরাণ নিয়ে 18টা পুরাণ নিয়ে ডিটেলসে আলোচনা করেন, কিন্তু 18টা পুরাণ তোমাদের ইতিহাসের পার্সপেক্টিভে কাজে লাগে না। ইতিহাসের ক্ষেত্রে যে কতগুলো গুরুত্বপূর্ণ পুরাণ আছে তার মধ্যে আছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ ও ভবিষ্য পুরাণ। এগুলো কিন্তু ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের এই যে 18টা পুরাণ, এই 18টা পুরাণ থেকে আমরা বিভিন্ন রাজবংশের নাম পাই। হর্ষঙ্গ রাজবংশ, শিশুনাগ রাজবংশ, মৌর্য রাজবংশ, শুঙ্গ রাজবংশ, সাতবাহন রাজবংশ, গুপ্ত এবং আরো প্রভৃতি বিভিন্ন রাজাদের সম্পর্কে কিন্তু আমরা এই পুরাণ থেকে আমরা কিন্তু জানতে পারি। পুরাণের পর আরেকটা ইম্পর্টেন্ট যেটা যে তোমাদের যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থকে দুই ভাগে মনে রাখবে। একটা হচ্ছে পুরাণ কেন্দ্রিক গ্রন্থ, আর একটা হচ্ছে মহাকাব্য কেন্দ্রিক গ্রন্থ। মহাকাব্য কেন্দ্রিক গ্রন্থগুলোর মধ্যে প্রথমেই তোমাদের যেটা আসবে সুমেরুর গিলগামেশ হচ্ছে একটা তোমার মহাকাব্য। এইটি পুরামাটির টালিতে লেখা। অর্থাৎ পুরামাটির টালিতে লেখা মানে কি? সুমেরুর যে লিপি, সেই কিউনিফর্ম লিপি তোমরা পড়েছো, সেই লিপির মধ্যে দিয়েই সেটা পুরামাটিটাকে টালির মতো করে তার উপরে লেখা হতো, নল খাকড়া দিয়ে প্রচন্ড চাপ দিয়ে ওগুলো লেখা হতো। সেই জন্য ওগুলো অনেক বছর ধরে টিকে যেত। তো এই যে ওদের যে প্রাচীন পদ্ধতি, সেই পদ্ধতি লেখা। এই গিলগামেশ কেন ইম্পর্টেন্ট? কারণ এই গিলগামেশের উদাহরণ কিন্তু অনেক জায়গায় আছে। কোথায় আছে? ইহুদিদের যে বাইবেল এবং ভারতীয় যে সাহিত্য শতপথ ব্রাহ্মণে কিন্তু এই গিলগামেশের উল্লেখ আছে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে শতপথ ব্রাহ্মণে কোন গ্রন্থের কোন মহাকাব্যের উল্লেখ আছে, সেটা হচ্ছে গিলগামেশ। ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট বিষয় হচ্ছে গ্রিস। গ্রিসের মহাকাব্যের মধ্যেই প্রথম যে নামটা আসে সেটা তো অবশ্যই তোমরা জানো, যে এটা তোমরা ক্লাস 7-এও পড়েছো। অন্ধ কবি হোমারের রচিত ইলিয়াড আর ওডিসি। ইলিয়াড আর ওডিসিতে তিনি গ্রিসের তো সমাজ জীবন সম্পর্কে এবং রাজ্য সম্পর্কে তোমরা আইডিয়া পাও। মেনলি ইলিয়াড আর ওডিসি তোমরা ট্রয় নগরীর যুদ্ধ কাহিনী সম্পর্কে কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারো। নেক্সট কি? সেটা হচ্ছে ভারত। ভারতের মহাকাব্যের মধ্যে তোমরা অবশ্যই জানো যে ভারতের দুটো মহাকাব্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রামায়ণ আর মহাভারত। রামায়ণের রচনাকার হচ্ছেন বাল্মীকি, আর মহাভারতের হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস বিরচিত হচ্ছে মহাভারত। এই হচ্ছে তোমাদের ভারতীয় মহাকাব্য। নেক্সট হচ্ছে সাহিত্য গ্রন্থ। এটা কিন্তু তাহলে আমরা প্রথমে ধর্মীয় গ্রন্থ দেখে নিলাম। ধর্মীয় গ্রন্থকে আমরা প্রধানত দুটো বিষয়ের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করলাম। একটা কি? একটা হচ্ছে পৌরাণিক কাহিনী, আর একটা হচ্ছে কিন্তু মহাকাব্য। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা পুরোপুরি যে বিষয়টা তোমাদের মানে ধর্মীয় যে গ্রন্থ সেটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব সাহিত্য গ্রন্থ। সাহিত্য গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা দেখব যে জীবনীর মূলক গ্রন্থগুলো,
কি কি এবং নাটক যেগুলো রচনা হয়েছে সেগুলো কি কি, এইগুলো একদম টোটালি মুখস্থ করতে হবে। এখানে কিন্তু কোনো কিছু রাস্তা নেই, কারণ এখান থেকে শিওর তোমরা শর্ট কোশ্চেন পাবেই পাবে, এবং প্রতিবারই এখান থেকে দেয়, এবারও এখান থেকে দেবে, এর ব্যতিক্রম কিন্তু হবে না। সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এই যতগুলো নাম আছে এগুলো তোমরা একদম মুখস্থ করে নাও। প্রথমত হচ্ছে বাণভট্টের রচিত হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, বাক্পতিরাজের লিখিত গৌরবহ এবং চাঁদ বরদায় রচিত পৃথ্বীরাজ রসো। কালিদাসের অনেকগুলো রচনা আছে, একটা হচ্ছে রঘুবংশম, আর একটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, আর হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম। এগুলো হচ্ছে জীবনীমূলক রচনা এবং নাটক। এগুলো এখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনে একটা না একটা পাবেই পাবে। নেক্সট হচ্ছে আঞ্চলিক ইতিহাস। আচ্ছা, আঞ্চলিক ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে বলি, অনেকগুলোই আঞ্চলিক ইতিহাসের কিন্তু বিবরণ পাবে তোমরা। আমি বিশেষ যেটা বেশি পরীক্ষাতে খুব বেশি ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসে তারই একটা উদাহরণ এনেছি, সেটা হচ্ছে কলহনের রচিত রাজতরঙ্গিনী। এটা প্রতিবার পরীক্ষায় আসে, এবার দেবে না এর পরের বার দেবে, এরকম করে প্রতিবারই এটা কিন্তু পরীক্ষায় আসে। এই কলহন বিরচিত রাজতরঙ্গিনী কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে প্রথম প্রামাণিক ঐতিহাসিক সাহিত্যিক গ্রন্থ বলা হয় এটাকে, বা ঐতিহাসিক গ্রন্থ বলা হয় কলহনের রাজতরঙ্গিনীকে। এই রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। এছাড়া নেক্সট আমি আরেকটা তুলে দিলাম, যদি বাই চান্স এটা মিস করে অন্য কোয়েশ্চেন্স দেয় তাহলে কিন্তু এটা সোমেশ্বরের রচিত রাসমালা ও কৃত্তিকৌমুদী, যেটা এটা কিন্তু হচ্ছে এখান থেকে আমরা কিন্তু গুজরাটের ইতিহাস জানতে পারি। এটাও তোমাদের মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে, তবে আশা রাখছি কলহনে রচিত রাজতরঙ্গিনী এটা থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটাই পরীক্ষায় দেবে, এটাই সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে দেয়। এবার এই যে সাহিত্যিক যে উপাদান, সেই সাহিত্যিক উপাদানের আমরা প্রথমে যে জীবনীমূলক গ্রন্থ, নাটক এবং আরেকটা পার্ট আমরা দেখলাম। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বৈদেশিক বিবরণ। বৈদেশিক বিবরণ মানে কি, যে সমস্ত বিদেশিরা ভারতে এসেছেন এবং তারা ভারতের সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো লিখেছেন তাদের গ্রন্থে, সেগুলো হচ্ছে বৈদেশিক বিবরণ। ওই বিদেশিদের যে ভারত সম্পর্কিত বিবরণকে আমরা বলবো বৈদেশিক বিবরণ। এই বৈদেশিক বিবরণ প্রথমেই গ্রিক এবং রোমানরা এটাতে কিন্তু বিখ্যাত। গ্রিক এবং রোমানদের মধ্যে যেটা আছেন, প্রথমেই যার নাম করলেই না করলেই নয়, তিনি হচ্ছেন হেরোডোটাস। কেন হেরোডোটাস ইম্পর্টেন্ট? তোমরা সবাই জানো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাসের লেখায় ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্তে যে পারসিক বিজয়, তার সেটা কিন্তু হেরোডোটাসের লেখা থেকে আমরা জানতে পারি। নেক্সট হেরোডোটাসের পর সেটা হচ্ছে টেসিয়াস। টেসিয়াস খুব একটা ইম্পর্টেন্ট নয়, উনার গ্রন্থগুলোর মধ্যে উনি একজন গ্রিক চিকিৎসক ছিলেন এবং তিনি লিখেছেন, তো উনার গ্রন্থতে কিছু ভুল ভ্রান্তিও পাওয়া যায়। নেক্সট হচ্ছে আলেকজান্ডারের ভারত আক্রমণ। এই তিনটে নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তার সঙ্গে যে সমস্ত লোকরা এসেছিলেন তাদের মধ্যে নিয়ারকাস, তারপরে ওনেসিক্রিটাস, তারপরে অ্যারিস্টোবুলাস, এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনজনের বিবরণ কিন্তু ইতিহাসের বলতে পারো যে বৈদেশিক বিবরণগুলোর ক্ষেত্রে প্রচন্ড গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা যেটা পাবে সেটা হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস তো এটা তো শিওর একটা কোয়েশ্চেন থাকে তোমাদের পরীক্ষায়। মেগাস্থিনিস সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিন্তু তিনি ছিলেন, এবং মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিকা থেকে কিন্তু আমরা ভারতবর্ষের মৌর্য রাজবংশ সম্পর্কে জানতে পারি এবং সমকালীন ভারতের যে পরিস্থিতি সেই সম্পর্কে জানতে পারি। এবং মেগাস্থিনিসের ইন্ডিকা কেন ইম্পর্টেন্ট তার একটা পয়েন্ট মনে রেখো, ভারতবর্ষের দাস ব্যবস্থা সম্পর্কে কিন্তু মেগাস্থিনিসের ইন্ডিকা একটা কিন্তু বিরাট বড় কোয়েশ্চেন তুলে গেছে। এই জন্য মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থটা কিন্তু ভারতবর্ষের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের দাস ব্যবস্থা ছিল কি ছিল না সেই সম্পর্কিত আলোচনাতে মেগাস্থিনিসের ইন্ডিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। নেক্সট হচ্ছে প্লিবিয়াস। প্লিবিয়াস সাধারণত খ্রিস্টপূর্ব 2য় শতকে তিনি একটা গ্রন্থ রচনা করেন, সেটা হচ্ছে সাধারণ ইতিহাস। এই প্লিবিয়াসের সাধারণ ইতিহাস থেকেও কিন্তু আমরা ভারতবর্ষ সম্পর্কিত বিভিন্ন তথ্য পাই। এরপরে নেক্সট হচ্ছে অন্যান্য রচনা। অন্যান্য রচনার মধ্যে প্রথমেই যে নামটা থাকবে সেটা হচ্ছে অজ্ঞাত নামক একজন লেখক, যার নাম আমরা এখনো জানতে পারি না, বা জনৈক অনেক জায়গায় তোমরা লেখা পাবে। কোনো জায়গায় লেখা থাকবে অজ্ঞাত নামক লেখক, বা কোনো জায়গায় লেখা থাকবে জনৈক, অর্থাৎ যার সম্পর্কে আমরা যার নাম আমরা জানি না। সেরকম একটা গ্রন্থ হচ্ছে পেরিপ্লাস অফ দি ইউরিথিরিয়ান সি। এই যে ইউরিথিরিয়ান সি, পেরিপ্লাস অফ দি ইউরিথিরিয়ান সি, এটাও কিন্তু ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে আরো কয়েকটা আছে, তার মধ্যে হচ্ছে টলেমির জিওগ্রাফি, অর্থাৎ টলেমির ভূগোল। এই যে টলেমির যে জিওগ্রাফি, এই গ্রন্থটাও খুব ইম্পর্টেন্ট। আর খ্রিস্টপূর্ব 1ম শতকের রোমান পণ্ডিত প্লিনির যে ন্যাচারাল হিস্ট্রি, অর্থাৎ প্রাকৃতিক ইতিহাস, এটাও কিন্তু বৈদেশিক বিবরণগুলোর মধ্যে কিন্তু একটা
গুরুত্বপূর্ণ বিবরণ। এরপর আসছে চৈনিক বিবরণ, যে সমস্ত চীন দেশীয় যে সমস্ত পণ্ডিতরা ভারতে এসেছেন এবং ভারত সম্পর্কে বিভিন্ন বিষয় লিখেছেন তার সম্পর্কে এবার আমরা দেখব। প্রথমেই দেখব সুমাকিয়েনের রচনা। সুমাকিয়েন ইতিহাস বলে একটা গ্রন্থ রচনা করেন। আচ্ছা, সুমাকিয়েন সম্পর্কে বলতে গিয়ে আগে প্রথমে বলে রাখতে হবে, সুমাকিয়েন হচ্ছেন চীন দেশের ইতিহাসের জনক বলা হয় সুমাকিয়েনকে। চৈনিক ইতিহাস চর্চার জনক বলা হয় সুমাকিয়েনকে। তো সুমাকিয়েনের পর যে নামটা আসবে সেটা হচ্ছে ফাহিয়েন। ফাহিয়েন রচনা করেন ফোকৌকি অর্থাৎ পশ্চিমী দেশগুলির স্মৃতি এই গ্রন্থটা। এই গ্রন্থে তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেন। নেক্সট হচ্ছে তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথ। লামা তারানাথ ইম্পর্টেন্ট, কারণ তার গ্রন্থ থেকে ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তাই লামা তারানাথ এই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি আর ডিটেলসে আলোচনা করিনি, কারণ ওগুলো পরীক্ষায় অতটা ব্রড কোশ্চেন যেহেতু আসবে না, তাই বিদেশি রচনার ত্রুটি কি এইগুলো আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। প্রথমত রচয়িতাদের অজ্ঞাতা, মানে যারা রচনা যে সমস্ত লেখকরা ভারত সম্পর্কে লিখছেন তাদের একটা সমস্যা হচ্ছে তারা প্রথমত বিদেশি, তাই এ দেশীয় ভাষা সম্পর্কে তাদের বিশেষ আইডিয়া নেই, এই দেশীয় সংস্কৃতি সম্পর্কে তাদের বিশেষ আইডিয়া নেই, তাই তাদের এই রচনার মধ্যে কিন্তু অনেকগুলো ত্রুটি দেখা যায়। প্রথমত জনশ্রুতি নির্ভর, মানে তারা অনেক যে রচনাগুলো মানে যে সমস্ত গ্রন্থগুলো লিখেছেন অনেক সময় এর মুখ থেকে শুনে লিখে দিয়েছেন। আর সব থেকে বড় অপূর্ণতা হচ্ছে এদের গ্রন্থগুলো থেকে সম্পূর্ণ বিবরণ পাওয়া যায় না, অর্থাৎ ওনারা বিষয়টা হয়তো যেরকম বুঝেছেন ওনারা সেইভাবেই লিখে দিয়েছেন, সেই সম্পর্কে অত ডিটেলসে তথ্যভিত্তিক ওনারা হয়তো আলোচনা করেননি। তথ্যভিত্তিক আলোচনা সিন্স আমি কি বলতে চাইছি, তথ্যভিত্তিক আলোচনা মিন্স আমি বলার চেষ্টা করছি যে ওনারা বিষয়টাকে দ্বিতীয়বার নানান বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আলোচনা করেননি। নেক্সট হচ্ছে সরকারি দলিলপত্র। আচ্ছা, প্রাচীনকালের সরকারি দলিলপত্র সেইভাবে কিন্তু পাওয়া যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নানান কারণে হারিয়ে গেছে। নানান কারণে হারিয়ে যাওয়ার মধ্যে প্রাকৃতিক কারণও আছে এবং অপ্রাকৃতিক কারণও বিভিন্ন আছে। বিভিন্ন যুদ্ধ, অনেক সময় সেই সমস্ত গ্রন্থগুলোতে আগুন ধরিয়ে দেওয়া, সেগুলো জলে ভেসে যাওয়া। সাউথ ইন্ডিয়ার যখন তোমরা দেখবে দক্ষিণ ভারতের ইতিহাসের ক্ষেত্রে দেখবে বেশিরভাগই তাদের যে গ্রন্থগুলো সেগুলো কিন্তু সমুদ্রে কিন্তু ভেসে গেছে। নেক্সট বিষয় হচ্ছে সরকারি দলিলপত্রের ক্ষেত্রে। আচ্ছা, সরকারি দলিলপত্র যখন বুঝবে তখন মনে রাখবে যে মহাফেজখানায় সরকারি দলিলপত্র কিন্তু সংরক্ষিত হয়। এই মহাফেজখানায় সরকারি দলিলপত্র সংরক্ষিত হয়, সেটা কিন্তু শুধুমাত্র ভারতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু এই সরকারি দলিলপত্র সংরক্ষণ করে, কিন্তু প্রাচীন ভারতের সরকারি দলিলপত্র সম্পর্কে কিন্তু আমরা বিশেষ বিষয় কিন্তু আমরা পাই না। এইটা হচ্ছে প্রধান সমস্যা। নেক্সট হচ্ছে এর ক্ষেত্রে আশা করি আর তোমাদের প্রবলেম থাকবে না, এতটা অবধি ক্লিয়ার হয়ে গেল। মানে তোমাদের যে আর্লি সোর্সেস অ্যান্ড নেচার যেটা তোমাদের ছিল সেটা কিন্তু আজকের এই অবধি শেষ করে দিলাম আমি। পরবর্তী তোমাদের আর একটা ক্লাস আমি নেব, আর একটা ক্লাসের যে ইতিহাস রচনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং তার ব্যাখ্যা এবং ইতিহাস রচনার ক্ষেত্রে যে প্রচলিত বিভিন্ন মত সেই সম্পর্কিত একটা ক্লাস নেব। তারপরেই তোমরা কিন্তু অনেকেই যে শর্ট কোশ্চেনের জন্য বলছো, এমসিকিউ এর জন্য বলছো, এই চ্যাপ্টার সম্পূর্ণ এমসিকিউ কিন্তু এর একটা ক্লাস তোমাদের যেটা লাগবে তার পরের ক্লাসে কিন্তু আমি আলোচনা করে দেবো।